তাহলে দেখো প্যারাসিটামল একটা অম্লীয় প্রকৃতির, ব্যাখ্যা করো। পরীক্ষায় এটা অনেক সময় একটা কোশ্চেনের সাথে যুক্ত করে দেয় যে প্যারাসিটামলের সংশ্লেষণ এবং সাথে আসে এবং এর অম্লীয় প্রকৃতি কেন বা এটা অম্লীয় কেন ব্যাখ্যা করো, এরকম ভাবে আসতে পারে। সেক্ষেত্রে কোশ্চেনটা মিনিমাম 6 মার্কের থাকতে পারে। আচ্ছা, এখন অনেক সময় খ বিভাগে তোমার আলাদাভাবে আসতে পারে 4 মার্কের কোশ্চেন হিসেবে। সেক্ষেত্রে আমাদের এই জন্য এটা এটা একটু ডিটেলসে মোটামুটি পড়তে হবে। তাহলে 4 মার্কও আসতে পারে, অথবা টিকা আসে না কিন্তু অন্য কোশ্চেনের সাথে অ্যাড করা থাকতে পারে এক্সট্রা হিসেবে। তাহলে দেখি আমরা, প্যারাসিটামল যা একটি ব্যথা এবং জ্বর প্রশমনকারী ঔষধ, আমরা সবাই জানি, এবং এর স্ট্রাকচার আমরা এখানে অ্যাড করা আছে। তাহলে এই হলো প্যারাসিটামল। আচ্ছা, তাহলে এর সাথে কি থাকে আমরা দেখি। 4 নং অবস্থানে একটা ফেনোলিক গ্রুপ থাকে এবং একটা এসিটামাইড গ্রুপ থাকে, NH CO CH3, এটাকে বলা হয় এসিটামাইড গ্রুপ। এই যে এখানে 1 2 3 4 5 6, তাহলে 1 নম্বর স্থানে আছে ফেনোলিক গ্রুপ আর 4 নম্বর স্থানে আছে এসিটামাইড গ্রুপ। আচ্ছা, তাহলে দেখো যুক্ত থাকে। তাহলে এই আগে আমরা বলে নিলাম যে প্যারাসিটামলটা কি, সংক্ষেপে বলে নিলাম, এবং এর অবস্থানটা একটু বলে নিলাম যে কার সাথে, এর কোন কোন জায়গায় কি কি গ্রুপ আছে, এগুলো একটু বলে নিলাম। তাহলে এই গ্রুপগুলো অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুতে, এই গ্রুপগুলোর সাথে কি আছে দেখো, অক্সিজেন আছে এবং কি আছে, নাইট্রোজেন আছে। এর যথাক্রমে দুটি এবং একটি নিঃসংযোজী ইলেকট্রন থাকে। তাহলে অক্সিজেনের থাকে দুইটা নিঃসংযোজী ইলেকট্রন, মানে মুক্ত ইলেকট্রন, এগুলো তোমরা ইলেকট্রন বিন্যাস করলেই দেখতে পাবা এখানে বন্ধনটা হিসাব করলে। আর একটা থাকে তোমার নাইট্রোজেনের উপরে থাকে। আচ্ছা, তাহলে এখানে অক্সিজেনটা হলো নাইট্রোজেনের তুলনায় অধিক ইলেকট্রোনেগেটিভ, এবং অক্সিজেন অতিরিক্ত একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকার ফলে এটি বেনজিন বলা ইলেকট্রন সরবরাহে মুখ্য ভূমিকা পালন করে। মানে এখানে বলছে যেহেতু অক্সিজেনের 2 জোড়া, নাইট্রোজেনের 1 জোড়া, যেহেতু ওর একটা 1 জোড়া বেশি, সেই জন্য এখানে এখানে মেইন কাজটাই করবে হলো অক্সিজেন, মানে ইলেকট্রন সরবরাহের মুখ্য ভূমিকাটা ও কাজ করবে। আচ্ছা, তাহলে প্যারাসিটামলের হাইড্রোক্সিল বা OH গ্রুপের বা ফেনোলিক গ্রুপের অক্সিজেন পরমাণু তার একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে রেজোনেন্সে বা অনুরণন, আমরা বাংলায় বলতে পারি, অংশগ্রহণ করে। তাহলে এখানে যে ওর 1 জোড়া ইলেকট্রন, সে কি করবে, বেনজিন বলয়ে এখানে সে একে দিয়ে এখানে একটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে। মানে এখানে ইলেকট্রনটা ডিলোকালাইজড হয়ে যাবে, মানে ইলেকট্রনটা এখানে রেজোনেন্স, মানে ইলেকট্রনগুলো তার মানে এক জায়গায় স্টেবল না, এটা ইলেকট্রন মেঘ আকারে চারদিকে চক্রাকারে ঘুরতে থাকে। তোমরা এটা জৈব বিক্রিয়ার কৌশলে পড়েছো বেনজিন সম্পর্কে বিস্তারিত। তাহলে ওখানে ওখানে ওই যে ডিলোকালাইজড অবস্থান, মানে 1 জোড়া ইলেকট্রন সে তার রেজোনেন্সের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে রেজোনেন্স কাঠামোতে চলে যাবে আর কি, সেটা এখানে বলেছে। অনুরণনে অংশগ্রহণ করে, এবং এই অনুরণনের ফলে বা রেজোনেন্সের ফলে অক্সিজেন পরমাণু অধিক ধনাত্মক আধান প্রাপ্ত হয় এবং OH বন্ধনের ইলেকট্রন জোড় নিজের দিকে প্রবলভাবে আকর্ষণ করে। তাহলে এই কথাটা একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। তাই একটু খেয়াল করো, যখন অক্সিজেন তার 1 জোড়া ইলেকট্রন একজনকে দিয়ে দিচ্ছে, এখানে ধরো সে, এখানে তো রেজোনেন্স অলরেডি চলতেছে, এই যে সার্কেল দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে একটা রেজোনেটিং স্ট্রাকচার, মানে ইলেকট্রনগুলা এখানে স্থায়ী না থেকে তার বিভিন্ন জায়গায় এখানে গতিশীল থাকে, চলাফেরা করতে পারে ইলেকট্রন মেঘ আকারে। আমরা জানি যে বেনজিনের উপরে এরকম চক্রাকারে ইলেকট্রন মেঘ থাকে দুই দিকে, উপরে এবং নিচে। আচ্ছা, তাহলে সেই রেজোনেটিং স্ট্রাকচারে এই দুইজনও চলে যাবে। আচ্ছা, তাহলে সে দান করে দিবে বেনজিনকে। তাহলে কি হবে, এই অক্সিজেন যে ছিল তার কিন্তু ইলেকট্রনের ঘাটতি পড়ে যাবে, তখন এইটা আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, মানে ইলেকট্রনের ঘাটতিটা বোঝানোর জন্য আমি এটা বললাম। আচ্ছা, তাহলে এখন কি হবে, ওর সাথে যে হাইড্রোজেনের বন্ধন ছিল, এখন যেহেতু তার ইলেকট্রনের ঘাটতি পড়ে গেছে, তাহলে সে কি করতে চাইবে, সে হাইড্রোজেন থেকে এখানে যে বন্ধন জোড় ইলেকট্রন আছে সেইটা টেনে তার নিজের দিকে নিয়ে নিতে চাবে। কারণ কি, তার শক্তি বেশি, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। সেহেতু সে কি করবে, অক্সিজেনের সাহায্যে হাইড্রোজেনের বন্ধন ছিল, সে এই বন্ধনটাকে সে নিজের দিকে টেনে নিয়ে যাবে, বন্ধনজোড় ইলেকট্রনটাকে। আমরা জানি একটা বন্ধনে 2টা ইলেকট্রন এখানে থাকে, শেয়ার করা থাকে, আছে একটা সিগমা বন্ধনে আছে। তাহলে এখানে কি হবে, তাহলে এই যে হাইড্রোজেনের বন্ধনটা তখন দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাওয়া মানে এটা খুব সহজেই আরেকজনের সাথে তোমার প্রোটন আকারে বের হয়ে যেতে পারবে। ঠিক আছে, এই এই হলো এখানের মূল কনসেপ্টটা আর কি। তাহলে দেখো, OH বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে প্রবলভাবে সে আকর্ষণ করে, কারণ তার 1 জোড়া ইলেকট্রন সে বেনজিন স্ট্রাকচারে দিয়ে দিয়েছে, রেজোনেটিং স্ট্রাকচারে, ওখানে সে ইলেকট্রনটা ঘুরতেছে বা ওখানে ইলেকট্রন মেঘের সাথে চলে গেছে। তার মানে এখন মেইন যে অক্সিজেনটা ওখানে ছিল তার ইলেকট্রনের ঘাটতি পড়ে গেছে, তখন সে কি করবে, হাইড্রোজেনের যে সাথে যে বন্ধন জোড় ইলেকট্রন ছিল সেইটাকে ধরে সে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসতে চাইবে। তখন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে মাঝখানে বন্ধনটা, এটা তোমার দুর্বল হয়ে যাবে। আচ্ছা, এবং হাইড্রোজেন সহজেই প্রোটন হিসাবে এখান থেকে
আলাদা হয়ে যেতে পারে। বন্ধন দুর্বল হওয়া মানে কি, এখানে সে খুব দ্রুত বা খুব সহজে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে। এখানে খুব সহজভাবে লেখা আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না কোনো, একবার পড়লে এটা বুঝে যাবে। তারপর দেখো হাইড্রোজেন বিচ্ছিন্ন হওয়ার পর প্যারাসিটামল ফেনক্সাইড আয়ন গঠন করে। তাহলে এখন হাইড্রোজেনটা বিচ্ছিন্ন হওয়ার পর এখানে একটা আয়ন আকারে সে কনভার্ট হয়ে যাবে, সেটার নাম হলো ফিনক্সাইড আয়ন বা ফেনক্সাইড বা ফিনক্সাইড, যেভাবে তোমরা উচ্চারণ করো। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা প্রোটন এখান থেকে বের হয়ে গিয়েছে। তাহলে এখানে অনেকের কোশ্চেন থাকে যে ভাই এখানে মাইনাস চার্জ আসলো কেন, এবং মুক্ত ইলেকট্রন জোড় তো আগে দুইটা আমরা বলেছিলাম, কিন্তু এখানে আবার তিন জোড়া কেন আসলো। আচ্ছা, এটা একদমই একটা বেসিক কোশ্চেন। তাহলে এখানে দেখো কি হয়েছে, এই যে এখানে যে বন্ধন জোড়ে যে দুইটা ইলেকট্রন ছিল, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন অক্সিজেন তার নিজের কাছে রেখে দিবে, মানে টেনে নিয়ে যাবে তার নিজের দিকে, এবং হাইড্রোজেনটা এখানে H প্লাস আকারে, মানে একটা ইলেকট্রন ঘাটতি আকারে সে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে তার ইলেকট্রন এখানে কি আছে, অতিরিক্ত ইলেকট্রন তার এখানে আছে। আচ্ছা, আর এখান থেকে কি হবে, H প্লাসটা বের হয়ে যাবে। এখন এটা যে এটাকে আমরা যদি পানির সাথে বিক্রিয়া করাই বা দ্রবণের ভিতরে যদি কোনো পানি থাকে, তখন ওই পানির সাথে গিয়ে H প্লাসটা যুক্ত হয়ে যাবে এবং একটা হাইড্রোনিয়াম আয়ন এখানে তৈরি করবে। তাহলে H2O ছিল, H2O এর সাথে ওই যে এখান থেকে যে হাইড্রোজেনটা বের হলো, সেই হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হবে H প্লাস, তাহলে এখানে হবে H3O প্লাস, হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। এই প্রক্রিয়ায় প্যারাসিটামল অম্লীয় প্রকৃতির মূল ভিত্তি। যেহেতু প্যারাসিটামল কি করতেছে, দ্রবণে একটা প্রোটন দান করতেছে, ফলে আমরা বলতে পারি এটা একটা অ্যাসিড বা অম্ল। আমরা জানি অ্যাসিড সমূহ সাধারণত দ্রবণে একটি প্রোটন দান করে থাকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মেইন কনসেপ্ট এখান থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই কোশ্চেনটা কিছু মিল আছে, আমরা অন্যান্য ইয়ারে হয়তো তোমরা পড়েছো যে ফেনল অম্লধর্মী কেন, এই কোশ্চেন পড়েছো। তাহলে ওই সেম কনসেপ্টই এখানে, কারণ এখানে প্যারাসিটামলের সাথেও সেম ফেনোলিক গ্রুপ রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এখানে আরো এখানে নাইট্রোজেনও আছে, সেও চাইলে এখানে তোমার ইলেকট্রন সরবরাহ করতে পারবে, কিন্তু এর চাইলে আরো এখানে ব্যাখ্যা দেওয়া যায়, ব্যাখ্যা দিলে আরো এটা ডিটেলস বর্ণনা হয়ে যায়, কিন্তু আমাদের কোশ্চেনে যতটুকু চেয়েছে তার জন্য আমাদের এতটুকু দিলেই এনাফ।